আমরা জানি 70-এর দশকের ফুটবল মানেই একটা কিন্তু বাংলার ফুটবলের সোনালী অধ্যায়। বড় ম্যাচটা মনে আছে, সেই 5 গোলের ম্যাচ। সেই ম্যাচটায় মোহনবাগান দলে এই স্বপনবাবু খেলেছিলেন এবং ইস্ট বেঙ্গল দলে ছিলেন রঞ্জিত বাবু। 75-এর বড় ম্যাচ, আর গোলটা আপনার। তখন একটা ছিল ইস্ট বেঙ্গলের বড় ম্যাচের আগে সিনিয়র প্লেয়ার, আগে যারা করতেন তারা বিডিং করতো, তারপরে পর্যন্ত বলতো। ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমের কথা হলো, এবার একটু মোহনবাগান ড্রেসিং রুম 5 গোলের ম্যাচ শুরু হওয়ার আগে এরকম ছিল। আমি শুনছিলাম নাকি অভিমান করে চলে গেছিল। মূল্যনাথকে ঠিক আমি করালাম। আমি তখন মোহনবাগানের প্রতিষ্ঠিত প্লেয়ার। মান্নাদার মুখে তো করে কথা বলা যায় না, কিছু পেমেন্ট বাকি আছে, এগুলো যদি হয় তাহলে প্লেয়াররা আরো বেশি ঘোরা হয়ে যাবে। এই কথাটা ওনাদের ভালো লাগে। বাকি বলছে আপনি জানেন কি জানাবো, দেখে নিও 5 গোল খাবে। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, একের পর এক গোল খাচ্ছে, একের পর এক গোল খাচ্ছে। সুব্রত ভট্টাচার্য আর বিনয় সিং ক্যাপ্টেন ছিল, ওদের মাঝে আমি উঠে বুকে ট্র্যাক করেছিলাম, শুরু টেস্ট করেছি, ভাস্করের বুকটা কাটছিল, তাই জন্য বুঝতে পারি করবো পেনাল্টি বলে সেটা সমস্যা মিস করবো, মানে সকালই হয়েছে। তো সুভাষ ভূমি আর সুনীল সেন তো জানেন, এটা জানেন, অনেকেই জানে না, স্ট্র্যাটেজি নিয়েছিল। তো সেন্টারটা করেছিল, আমি ভাস্কর একসঙ্গে উঠেছিলাম, উঠে আমার মাথায় বলে ঝড়ে চলে যাচ্ছে, ভাস্কর একসঙ্গে ঝড়ে চলে যাচ্ছে। আমি প্রায় মাঝে মাঠ থেকেই মানে 30-40 গজ দূর থেকে আমি ভোট করেছিলাম। বাপরে, ওটা অসাধারণ করেছিল। একজন লোক কাটাতালে বেড়াচ্ছিল, মাথা ঢুকে মারা গেছে, কারণ রমাকান্ত ভালো। মোহনবাগান 5 গোল কেন? মাঠটা বালিতে ভর্তি, তারপরে হোটেলে নানা রকম খাওয়া দাওয়া, যে দলটা খুব টায়ার্ড হয়ে গেছে। মোটামুটি জীবনের প্লেয়ার হেঁটে গোল করছে, আমার প্লেয়াররা দাঁড়িয়ে আছে। মোহনবাগান নিজেই সুইসাইড করেছে সেই ম্যাচটা। 70 করে ইস্টবেঙ্গলকে যে টিমটা হারিয়েছে, সে 75-এ 4-6 মাস পরে 5 গোল খাবে, এটা কেউ বিশ্বাস করতে পারে। কি হয়েছিল, এরকম ভাবে বাড়ি ফিরল? তখন মোহনবাগান 5 গোল খেয়েছে, চারিদিকে কান্নাকাটি। মোহনবাগানের কর্মকর্তারা যে ভুলটা তাদেরকে করেছে। তার ভোকাল টনিকের কথা সবাই বলে, ভোকাল টনিকটা আপনাদের ড্রেসিং রুমে দিতেন। প্রথম কাল তো সব ঘটনা করি, পরিবার তোরা বলতে দেখতেছিস, আমি ধুয়ে করেছি। ওরা সুরির ঘরে গিয়ে দেখলাম ধুয়ে করে আছে, ভাটিয়া জেসিবি ভাটিয়া বলে একটা প্লেয়ার ছিল, মাত্র সবাই দিয়ে সুরির ভাটিয়াকে মাঠে ফেলে দিয়েছিল। ইস্ট বেঙ্গলের 3 বারই হাইস্ট করে, মানে একটা ঈশ্বরীয় রেকর্ড। অধিনায়ক হওয়ার কথা ছিল এবং অধিনায়ক আপনি হতে পারেননি, কি হয়েছিল? আমি যে একটা পরপর 4 বছর ধরে গোল করে যাচ্ছে, ওই ম্যাচে আমাকে তরুণদা রিজার্ভ রেখেছে, সুরিরকে স্ট্রাইকে খেলা দিয়েছি। দল বদলে একটা বেশ রোমাঞ্চ ছিল। আমি সিনেমাতে গেছি, ওইখান থেকে করতে ধরলো ভাবাই, ওইখানে যে সোজা পুরি। আমি ইস্টবেঙ্গল থেকে যখন মোহনবাগানে সই করলাম, তখন মোহনবাগানের কর্মকর্তা আমাকে বদলপুরে তার বাগান বাড়ি নিয়ে চলে গেছে। 14 টাকা স্বর্ণযুগ কেন বলে ইস্টবেঙ্গল নামছে কলকাতা মাঠে, সাপোর্টাররা কোনোদিন হেরে যাবে, ড্র হবে এই আশা করে কোনোদিন যেতেন না, যেটা আজকে নেই। আজকে একটা টিম উড়ে গেছে, ওগুলো সব মানে বৃদ্ধাশ্রমে যাওয়ার প্লেয়ার হয়ে গেছে। মোহনবাগান ক্লাবে যেটা আছে, মোহনবাগান প্রায় 70% প্লেয়ার একসঙ্গে হয়ে গেছে, ওরা ফিল করতে পারছে। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরাও। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা, আর প্যারালাল আড্ডায় আমরা কথা বলি ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের সঙ্গে। আজ কথা বলবো 70-এর দশকের ফুটবলার এবং 70-এর দশকের ফুটবলার নিয়ে। আমরা জানি 70-এর দশকের ফুটবল মানেই একটা কিন্তু বাংলার ফুটবলের সোনালী অধ্যায়, আর সেই সোনালী অধ্যায় যারা দাপিয়ে ফুটবলটা খেলেছেন, বিশেষ করে ইস্ট বেঙ্গলে তো খেলেছেনই, সেরকম দুজন ব্যক্তি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো। তার সঙ্গে বড় ম্যাচটা মনে আছে, সেই 5 গোলের ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান, সেই রাইভালরি নিয়েও কথা বলবো। সেই সমস্ত বিষয়ে কথা বলতে আমার দুপাশে দুজন বসে রয়েছেন। একদিকে বসে রয়েছেন রঞ্জিত মুখার্জি, নমস্কার, এবং আরেক দিকে বসে রয়েছেন স্বপন সেনগুপ্ত, নমস্কার। প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। এই রঞ্জিত মুখার্জি যিনি, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে টানা 8 বছর খেলেছেন এবং সব থেকে টানা 8 বছর ভুল বললাম। রঞ্জিত মুখার্জি একটা সময় পর্যন্ত খেলেছেন, কিন্তু যেটা সব থেকে বড় বিষয়, ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার ছিলেন এবং ইস্ট বেঙ্গলে টানা 3 বার কিন্তু হাইয়েস্ট স্কোরার ছিলেন। এবং আরো তার সম্পর্কে জানবো, বুঝবো, কারণ যে সময়টার কথা বলছি, সেই সময়টা, যে সময়টা এরা তারকা ফুটবলার ছিলেন, সেই সময়টা আমরাও জন্মাইনি। তাই তাদের কথা শুনেছি, তাদের নাম শুনেছি, তাদের দুজনকে পাশে পেয়েছি, তাদের থেকেই তাদের কথা পুরোটা জানবো। আর পাশাপাশি আরেকজন যিনি রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের স্বপন সেনগুপ্ত। এবং স্বপন সেনগুপ্ত কিন্তু ইস্ট বেঙ্গলে তো একটা সোনালী অধ্যায় ছিল, তার আগে কিন্তু এটা অনেকেই হয়তো মনে করতে পারে না, স্বপন সেনগুপ্ত কিন্তু 2 বছর মোহনবাগানেও খেলেছেন। এবং সব থেকে বড় কথা যেটা দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করব, 75-এর বড় ম্যাচ, যে ম্যাচটায়
5 গোলের ম্যাচ বলে বিখ্যাত, যে ম্যাচটায় মোহনবাগানকে 5 গোল দিয়েছিল ইস্ট বেঙ্গল। সেই ম্যাচটায় মোহনবাগান দলে এই স্বপনবাবু খেলেছিলেন এবং ইস্ট বেঙ্গল দলে ছিলেন রঞ্জিত বাবু। থার্ড গোলটা 5 গোলের থার্ড গোল এনার। এবং এই একটা রাইভেলরি যেরকম ছিল, সেখান থেকে কিন্তু বন্ধুত্ব শুরু, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জেলার লিগ বা জেলার ফুটবলকে কিন্তু একটা শক্তি, একটা দৃঢ়তা দেওয়ার জন্য বন্ধু হয়ে দুজনে কিন্তু একটা ওতপ্রোতভাবে কাজ করছেন এবং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। প্রথমে রঞ্জিত দার কাছে আসবো, জিজ্ঞাসা করবো 75-এর বড় ম্যাচ, থার্ড গোলটা আপনার মনে আছে? ম্যাচের কি? হ্যাঁ, সবটাই মনে আছে, কেননা তখন তো একদম আমার প্রথম দিককার খেলা। আর সত্যি কথা বলতে সেই সময় ইস্টবেঙ্গল ক্লাব তো পরপর জিতে আসছিল কয়েক বছর ধরেই। তো তার যে কান্ডারি ছিলেন স্বপন সেনগুপ্ত, উনি যিনি এক বছর রয়েছেন, উনি সেই বছরেই একটু অভিমান করে মোহনবাগান চলে গেছিলেন। আচ্ছা। তো আমি যখন সেই বছরেতে এতগুলো প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়েছিল, কারণ ওই বছরে ইস্টবেঙ্গল ক্লাবের এই ব্রিটিশ আমলে যে রেকর্ডটা মহান শ্রমিক করে গেছিল 34 থেকে 38, 1934 থেকে 38, এই 5 বছর পর চ্যাম্পিয়নশিপ, সেটা ভাঙার বছর ছিল। তাই জন্য মহারানো দারুণ টিম করেছিল, হাবিব, আকবর, নাইম সব চলে গেছিল মহারানো। তার জন্য ইস্টবেঙ্গল ক্লাব সেই বছরে অনেকগুলো ভালো স্ট্রাইকারকে নিয়ে, এবং সুভাষ ভৌমিক ছাড়া এবং স্বপন সেনগুপ্ত চলে যাওয়া সুরজ এসেছিল। এরপরে প্রায় 5 জন, একজন জেনি বেসি, তখনকার দিনের একমাত্র নর্থ ইস্টের প্লেয়ার যে ইংল্যান্ডে খেলতো, জেনি বেসি। হংকং থেকে নিয়ে এসেছিল রূপ বাহাদুর, আর এরিয়ান থেকে প্রদীপ দত্ত, আমি খিদিরপুর থেকে। তো এরকম প্রায় এছাড়াও সুকল্যাণ নজরুল ইসলাম মোহাম্মদ থেকে চলে এসেছিল। তো এতগুলো প্লেয়ারের মধ্যে থেকে নিজেকে জায়গা রাখতে আমার যেটা সবসময় মনে হতো যে নাম মতো গোল না করে বেরোবো না, এই প্রতিজ্ঞা আমার ছোট থেকেই ছিল, এবং সেভাবে খেলছিলাম সেই বছরটা। তো এই ম্যাচটা মনে আছে, কারণ সেই দিনকে সেই বছর লিগের চ্যাম্পিয়নশিপটা ডিলেড ওয়েতে জানানো হয়েছিল। কারণ 1975-এর কলকাতা লিগ খেলাটা হয়েছিল ইডেন গার্ডেন্সে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের। যে খেলাটায় আমার লাস্ট গোলটার সময় মাসবোর্ডিং টিম তুলে বেরিয়ে যায় হাবিব, এবং তাতে ওইটা 7 মিনিট বাকি ছিল। তখন যখন দেখেছে আর তো উপায় নেই, 3-1 হয়ে গেছে, তো তখন ওইটা কোর্টে চলে যায়। কেসটা কোর্টে ফয়সালা হয় 29 সেপ্টেম্বর, যেদিনকে মোহনবাগান যে ম্যাচটার কথা বলছিল, সেদিনকে যখন খেলতে এলাম, প্রদীপ দা তখন একটা ছিল ইস্টবেঙ্গল ক্লাবের বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলের সিনিয়র প্লেয়ার, না আগে যারা ইস্টবেঙ্গল খেলতো তারা ব্রিফিং করতো, তারপরে প্রদীপ দা বলতো। তো সেইভাবে সুকুমার সরকারি, শান্ত মিত্র, প্রশান্ত সিনহা এরা সে বলতো প্লেয়ারদের। স্বপন দাকেও তাই বলেছে, উনি যখন খেলতেন। স্বপনদার থেকে শুধু মোহনবাগান ড্রেসিং রুমটা, ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমটা শুনি। আমরা এসে প্রদীপ দা বললেন যে তোমরা যে লিগ চ্যাম্পিয়ন হয়েছো, আজকে রেজাল্টটা বেরিয়েছে, চ্যাম্পিয়ন তো হয়েছে জুলাই মাসের শেষের দিকে, কিন্তু রেজাল্টটা বেরিয়েছিল কোর্টের যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। এটা তোমরা যে মানে খেলেই হয়েছো তার প্রমাণ মাঠে দেখাতে হবে। ঠিক আছে, এই ছিল ওনার ইয়ে। তারপরে জীবনদা, পল্টুদা তো তাতেই দিত, হয়তো মাঠে খেলতে গেলাম মনমান মাঠে, তো বুঝতে পেরে সেবারে মনমান টিমও যথেষ্ট ভালো ছিল, মনমান টিম লিগেতে অ্যাড করে হেরে গেছিল। সুতরাং প্রথম 3টে গোলেতেই আমার একটা ভূমিকা ছিল। কারণ প্রথম গোলটা আমি আসবো সেটাই, ম্যাচে আসছি। ম্যাচে আসার আগে জিজ্ঞাসা করবো, ঠিক যেরকম ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমের কথা হলো, এবার একটু মোহনবাগান ড্রেসিং রুম 5 গোলের ম্যাচ শুরু হওয়ার আগে কিরকম ছিল ব্যাপারটা যদি একটু বল। প্রথম কথা হলো যে আমি যখন 74-এ মোহনবাগানে যাই, আমি শুনছিলাম নাকি অভিমান করে চলে গেছিলেন। বলছি অভিমান করে হোক আর যা করি হোক, যখন আমি 74-এ মোহনবাগানে যাই, তখন মোহনবাগান ক্লাবের একটা রেয়ার ছিল যে এ তো বাঙাল ফুটবলার, ও মিজমহল থেকে এসছে, মোহনবাগানে খেললে কতটা কি সার্ভিস দেবে আমাদের উপর ভরসা করতে পারতো না। কিন্তু সেই বছরই মোহনবাগান 74-এ আমাদের গোল্ড কাপ, দার্জিলিং গোল্ড কাপ হয়, দার্জিলিং গোল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হই, এবং আমি সেখানে হ্যাট্রিক করি, 5 গোলে জিতেছিলাম, আমি হ্যাট্রিক করেছিলাম। সেই মাঠে অমিতাভ বচ্চনের রেখা শুটিং খেলা দেখেছে, তখন আমাদের ডিএম ছিলেন এখানকার কিসাম, আচ্ছা যাই হোক, ফুল মাঠে ভর্তি। আমরা এখানে
একটা কলকাতা 11 গেছিল, ইস্টবেঙ্গল মোহামেডান মিক্সড করে টিমটা ওখানে ফাইনালে উঠেছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপরে আসলাম ডুরান্ডে, 74 ডুরান্ডে ইস্টবেঙ্গলকে আমি সুদীপকে কাটিয়ে নিয়ে গিয়ে ইয়েকে আমাদের উলগানাথকে দিলাম, ও উলগানাথ গোল করলো, গোলকিপার ছিল বিশ্বজিৎ দাস, 1 গোলে জিতলাম। সেই ম্যাচটা হয়ে গেল, ফাইনালে আমরা জেসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলাম 3-2, এবং উলগানাথকে হ্যাটট্রিক আমিই করালাম। আমি তখন মোহনবাগানের প্রতিষ্ঠিত প্লেয়ার, অথচ 75-এ যখন লিগের সময় এসে গেল, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, আমাদের তখন কি হয়েছিল, সকালবেলা প্র্যাকটিস পরে বলেছিল যে সবাইকে পরের দিন সকালবেলা 7টার মধ্যে মোহনবাগান টেন্টে আসতে, বাসে করে ডায়মন্ড হারবার নিয়ে যাবে। তো আমি একটু উঠে বলেছিলাম, অরুণদা করছিলেন, শৈলেন মান্না ম্যানেজার ছিলেন, মান্নাদার মুখের তো ওপরে কথা বলা যায় না, তবু আমি একটু বলেছিলাম যে কিছু কিছু পেমেন্ট বাকি আছে, এগুলো যদি হয় তাহলে প্লেয়াররা আরো বেশি ঘোরা হয়ে যাবে। তো এই কথাটা ওনাদের ভালো লাগে, 1 নম্বর। 2 নম্বর হলো আমি যাইনি, আমি পরের দিন সকালবেলা মোহনবাগান মাঠে প্র্যাকটিসে এসেছি। তখন ভাসিয়া ছিল আমাদের সবকিছু দেখতে, ভাসিয়া বলছে আপনি যাননি? বললো না। তখন বলো আপনি যাননি, তাহলে জানিয়েছেন? কি জানাবো, দেখে নিও 5 গোল খাবে। আমার মুখ দিয়ে এটা বেরিয়ে গেছিল, জানি না কি যেতে 5 গোল। ভাসিয়া আমাকে বলেছিল আপনি মোহনবাগান ক্লাবে আছেন, এই কথাটা কিন্তু সেকেন্ড টাইম আর মুখ দিয়ে বলবেন না, আমাকে বলে গেছে অন্য কথা বলে। পরের দিন আসলাম, ম্যাচ আমাকে রিজার্ভ ইয়েতে লেগেছে, আমাকে রিজার্ভ দেখে তো স্বাভাবিক কারণে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, এই ম্যাচ আমি ইস্টবেঙ্গলকে হারিয়ে 74-এ ডুরান্ডে ফাইনালে উঠালাম, আর এইখানে এসে আমি আইপিএলের ফাইনালে আমি বাদ। আমি জানি না কিসের জন্য হয়েছিল অভিমান, একটা অভিমান হয়েছিল নিশ্চয়ই আমার উপরে। তো আমি এসে দেখলাম লিস্টে আমি রিজার্ভে আমার ড্রেস, আমি রিজার্ভে বসে আছি, একের পর এক গোল খাচ্ছে। আচ্ছা, এবার আসবো একের পর এক গোল খাচ্ছেতে আসবো। এবার যারা গোল দিচ্ছে তাদের কাছে আসি। ম্যাচটা নামলেন প্রদীপদা কোচ, এবার কি মানে এতটা মানে ভালো খেললেন না, মানে এত গোল কি করে করতে পারলেন আপনারা? গোল তো করার জন্য মানুষ দাঁড়াবে, 5 গোল একটা ইস্টবেঙ্গল যেহেতু একটা আবেগের টিম, তো তাদের একটা সমর্থকদের বেষ্টিত টিম, স্বাভাবিকভাবে 5 গোল হবে ভেবে কেউ নামে না। কারণ ইস্টবেঙ্গল খেলা শুরু হলো, প্রথম বলটাই কিন্তু তরুণ ঘোষ আমাদের গোলকিপার ছিল, পুরোনাগনের পার থেকে প্রথম একটা গোল মনে করেছিল। তো তারপর 7 মিনিটের মাথায় একটা সমস্যা সেন্টার থেকে আমি যেহেতু এয়ারে খুব ভালো উঠতাম, ওদের সুব্রত ভট্টাচার্য আর বিনয় গোস্বামী ক্যাপ্টেন ছিল, ওদের মাঝে আমি এয়ারে উঠে বুকে ট্র্যাক করেছিলাম, সুরজিৎ টেস্ট করেছিল, ভাস্করের বুকটা কাটছিল, যাই জন্য বুঝতে পারিনি গোল হলো। তার ঠিক মিনিট 4 পরেই একটা ফাউল হলো, বিপত্তি ফাউল করলো, সেটাতে পেনাল্টি পেল ইস্টবেঙ্গল, সেটা শ্যামদার মিস করলো, মানে 6 গোলই হয়ে যেত। তো তারপরে সেকেন্ড গোলটার সময় তো সুভাষ ভৌমিক আর সুরেশ সেন তো জানি, এরা জানে, অনেকেই জানে না, একটা স্ট্র্যাটেজি নিয়েছিল প্রদীপদা, আগেই বলে দিয়েছিল যে দুজনকেই প্রতি 5-10 মিনিট অন্তত কোনো সাইড চেঞ্জ করবে। সুরেশ প্র্যাকটিক্যালি রাইট উইংটা বেশি ভালো খেলতো, ভৌমিক দুটো নিয়ে খেলতে পারতো, স্ট্রাইকারও খেলতে পারতো। তো ভৌমিক আর সুরেশ বারবার ইন্টারচেঞ্জ করছিল, অবভিয়াসলি ধরতে পারছিল না, দিকপতি গিয়েছিল আর দিলীপ পালিত ছিল, সুরেশ একটু দিলীপ পালিতকে অস্বস্তি পড়তো, তাই জন্য এটা প্রতিজ্ঞা করেছিলেন। তো ভৌমিক বাজাই থেকে একটা বল তুলেছিল, যাই জন্য লোকে বলে যে অনেক সময় দেখবেন যে ডেকে ডেকে গোল করে, তা না, ভৌমিক আমাকে ওই হাত দিয়ে ডেকেছিল যে আমি যেহেতু উপরে উঠি ভালো, তো সেন্টার করে বলে ও সেন্টারটা করেছিল, আমি আর ভাস্কর একসঙ্গে উঠেছিলাম, উঠে আমার মাথায় বলটা জলে চলে যাচ্ছে, ভাস্কর আমি একসঙ্গে জলে চলে গেছিলাম, বলটা শান্ত টাচ করেছিল। সেকেন্ড গোল, থার্ড গোলটা মাঠের সেরা গোল, কেননা আমি প্রায় মাঝ মাঠ থেকেই মানে 30-40 গজ দূর থেকে আমি গোল করেছিলাম বাপায়, ওটা অসাধারণ করেছিল। তখন মোহনবাগান একটু ভেঙে পড়ে। তার মধ্যে একটা ঘটনা স্বপনদা, যেটা হয়তো অমিট করে গেছে, খেয়াল নেই, 4 গোল যখন হয়, 4th গোলটা সুরেশ সেন তো 4-5 জনকে কাটিয়ে সেন্টার করে সান্তরা গোল করে, এবং তখন মোহনবাগান মাঠে সেই দিনকে একজন এইটা প্রায় চলে আসে, একজন লোক কাঁটা টানে বেড়াচ্ছিল, মাথা ঢুকে মারা গেছিল, তার নাম
রমাকান্ত পালকে একথা এখনো মানে ডার্বি খেলা হলে এসে যায়, সেটাও খুব এফেক্ট করেছিল অনেককে। কেননা একটা লোক মাথা ফুটে মরে যাচ্ছে, পুলিশ আটকাতে পারেনি। তো এইটা তারপরে তো লাস্ট গোলটা হয়েছিল, তো শান্তর পায়ে লাগে, ও বেরিয়ে বসে যায় শুভঙ্কর শর্মা। ও একজন যথেষ্ট ভালো উইঙ্গার ছিল, ও নেমেছিল তখন মোহনবাগান ক্লাব খানিকটা মানে মানে বিধ্বস্ত হয়ে গেছে, কারণ ভাবতে পারেনি যে এরকম ভাবে আমরা যাবো। এই হয়েছিল একদম। জিজ্ঞাসা করবো, গোল করেছেন ওনারা, ওনাদের কথা বললেন। ইস্ট বেঙ্গল 5 গোল দিয়েছে আপনাদের, মানে মোহনবাগানকে। মোহনবাগান 5 গোল কেন হয়? প্রথম কথা হলো যে যখনই ওরা ডায়মন্ড হারবারে যাওয়ার একটা পরিকল্পনা করলো মানাদা, তখনই একটা আমার ভেতরে মনে হয়েছিল যে ডায়মন্ড হারবারে একটা গঙ্গার একটা আওয়াজ, যে মাঠে প্র্যাকটিস করবে সে মাঠে আমি অনেক আগে দেখেছি, মাঠটা হয়তো জল এসে যায়, গঙ্গা জল এসে যায়, জল চলে গেলে ওখানে বালি এসে যায়, মাঠটা বালিতে ভর্তি। তারপরে হোটেলের নানা রকম খাওয়া দাওয়া এইসব নিয়ে 3 দিন ছিল। 3 দিন পরে যখন মাঠে টিমটা এসছে, তখন থেকে মনে হয়েছিল যে দলটা খুব টায়ার্ড হয়ে গেছে। আমি একদম ছিলাম যে আজকের ম্যাচ কোনো মতেই মোহনবাগান কিছু করতে পারবে না। আর ইস্টবেঙ্গল প্রথম গোল দুটো গোল করার পরে মোটামুটি ইস্টবেঙ্গল প্লেয়াররা হেঁটে হেঁটে গোল করছে, আমার প্লেয়াররা দাঁড়িয়ে আছে, অন্য প্লেয়াররা কিছু করতে পারছে না, কারণ যেতে পারছে না। ওদের সমস্ত শরীরের মধ্যে গঙ্গার হাওয়া আর ওই বালিতে দৌড়ানোর জন্য পুরো টায়ার্ডনেস এসে গেছে, পুরো মাসেল টেনে ধরছে। এবং একটা প্লেয়ারের তো মাসেল টেনে দিল, বরুণ দিচ্ছিল, ও তো মাসেল ক্র্যাম্প হয়ে গেছিল, ওকে বার করে নিয়ে আসলো। আমাকে পরে নামতে বলছে, আমি নেমেছিলাম, কিছুক্ষণের জন্য নেমেছিলাম, কিন্তু কিছু করার নেই। মোহনবাগান নিজেই সুইসাইড করেছে সেই ম্যাচটা, নইলে মোহনবাগান 5 গোল হারার মতো টিম ছিল না। আর 74 ইস্টবেঙ্গলকে যে টিমটা হারিয়েছে, সে 75-এ 4-6 মাস পরেই 5 গোল খাবে, এটা কেউ বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, এবং সত্যি সেটা বিশ্বাস করার মতো না, কিন্তু এটা একটা মানে ইতিহাস সৃষ্টি হয়ে গেছে বলা যায়, কারণ 5 গোলের ম্যাচ সবার মুখে মুখে থাকে। সেদিন 5 গোল খাওয়ার পরে আমি বাবুদার থেকে শুনেছি যে সেদিন নাকি অনেক রাত পর্যন্ত আপনারা ড্রেসিং রুম থেকে বেরোতে পারেননি। কি হয়েছিল, কিরম ভাবে বাড়ি ফিরলেন? প্রথম কথা তো অনেক মানে কি বলবো, তখনকার সাপোর্টার আর আজকের সাপোর্টার তো এক নয়। তখন মোহনবাগান 5 গোল খেয়েছে, চারিদিকে কান্নাকাটি, মনে হচ্ছে কোনো জায়গায় কারো সব বাবা মারা মারা গেছে, ঠিক কান্নাকাটি চারিদিকে। তার মধ্যে পুলিশ এসে গেছে, পুলিশ কিন্তু আমাদের টেন্টের মধ্যে ঢুকিয়ে রেখেছে, আমরা বেরোতে পারিনি। কারণ যা হয় বেরোলেই তো আমাদের উপরেই এসে যাবে। মোহনবাগানের কর্মকর্তারা যে ভুলটা সেদিনকে করেছে, যেরকম 5 গোল ইতিহাস হয়ে গেছে, মোহনবাগানের কর্মকর্তা তো একটা বিরাট ভুল হয়েছিল, সেটা ইতিহাসের ভুল হয়ে গেছে। একদমই। পাশাপাশি 5 গোল দিয়ে যখন মাঠ ছাড়ছেন আপনারা, ইস্ট বেঙ্গল লাল হলুদ জার্সি মাঠে দাপিয়েছে, 5 গোল দিয়েছে এবং বাড়ি ফিরছেন। সেই সময় এবং তার পরের 2-4 দিন, মানে যখন বাজারে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, ওই সময় সমর্থকদের যে আপনাদের নিয়ে উল্লাস, সেরকম কিছু ঘটনা মনে আছে? দেখুন, এটা তো দেখুন, আমার বাড়িটা পুরোপুরি এলএসি বাড়ি, ঠিক আছে। তো সহজে আমি তো এমনিতেই একটা তো গোল করতাম, বছরের প্রথম থেকেই গোল করে আসছি, তখন উঠতি প্লেয়ার, লোকে ভালোবাসতো। তো ফেরার পরে ওই দিন যখন মাঠ থেকে ফিরছিলাম, আমাদের লাউড়াটি বন্ধু বান্ধব আমার সঙ্গে গেছিল, তো গাড়ি পাচ্ছিলাম, ট্যাক্সি পাচ্ছিলাম না। এমনি দিনে মাঝে মাঝে চলে আসতাম, কিন্তু ওই দিনটা খেলা থাকলে ট্যাক্সি দিয়ে আসতাম। তো যখন মেট্রো সিনেমার ট্যাক্সি পাচ্ছি না, তখন সমর্থকরা তো প্রচন্ড মানে উল্লাস করছে, আমাকে তো চিনতে পারেনি। আমি তখন আমাদের একটা বন্ধু বললো যে, আরে দেখেছে, রঞ্জিতা দেখেছে একটু, তো আমাকে দেখে এমন সব নেমে গিয়ে আমাকে গাড়িওয়ালাকে মারতে দিয়ে যাও। তো এটা একটা হলো। বাড়িতে ঢুকে ভাইটাদের মন খারাপ দেখলাম, কারণ পুরো বাড়িটাই তো আমাদের মানে এজেন্সি বাড়ি। হ্যাঁ, তো কিন্তু আমি এটি বলতে পারি যে মোহনবাগান টিম যথেষ্ট ভালো টিম ছিল। ওটা মানে ওই টিম নয়, যদিও রেকর্ড ভাঙে, একদিন ভাঙবে। এবং ইস্টবেঙ্গল ক্লাবকে মোহনবাগান ক্লাব 5 গোল দিয়েছে, কিন্তু 3 গোল খেয়ে গেছিল, চিডি গোল করেছে 4টা। সুতরাং রেকর্ড 5-0 হওয়াটা খুব কষ্টের
আমি ফিল করি, কেন আমি দুটো দলে খেলেছি, সমর্থকরা এই ধরনের সমর্থন সারা পৃথিবীতে নেই। আমি বিশ্বকাপ গেছি, আমি বেকেন বলার সাথে কথা বলেছিলাম যে পৃথিবীতে এমন কোন টিম আছে যে টিমের সমর্থকরা জন্মসূত্রে বা রক্তের সম্পর্কে সমর্থক আপনি কোথাও পাবেন না পৃথিবীতে। সেই দলের সাপোর্টাররা যে কি হতে পারে তার দুজনেরই আমাদের অভিজ্ঞতা রয়েছে। একদমই, এটা একটা আবেগ, মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান বাঙালির আবেগ এবং বাঙালির রক্তে মিশে রয়েছে। আচ্ছা, জিজ্ঞাসা করবো যে এটা তো 5 গোলের ম্যাচ এবং তারপর উনি আবার ইস্ট বেঙ্গলে ফিরেও আসেন, আপনারা ইস্ট বেঙ্গলে একসঙ্গে ছিলেন এবং বন্ধুর মতো ছিলেন, মানে নিজেদের মধ্যে। সবন্ধা আমাদের সিনিয়র, খুব রেসপেক্ট করতাম সবন্ধা যখন খেলতেন তখন আমি শর্টে খেলতাম। তারপর সবন্ধার সঙ্গে সন্তোষ ট্রফিতে আমার শুরু হলো। 72-এর সন্তোষ ট্রফিতে গেছিলাম, তখন উনি গেছিলেন। আমি একটু লেখাপড়ায় খুবই ভালো ছিলাম। অ্যাকচুয়ালি আমি কেরিয়ারে যাবো এই হয়তো যে কোনো কারণে আমি কিন্তু খেলা ছাড়তে পারিনি, খর্দাও ছাড়তে পারিনি। সেই জন্য 72 থেকে আমি পিছিয়ে এসেছি, কারণ ওই বছর আমার এমএ পরীক্ষা ছিল, তাই জন্য ওরা গেছিল। 73-এ সবন্ধার সঙ্গে এটা করে আমি খেলতে যাই প্রথম। সেই থেকে একদম, কারণ একটা ঘটনা বলছি, কিন্তু প্লেয়াররা কত, সিনিয়ররা জুনিয়রকে কতটা ভালোবাসতো আর জুনিয়ররা সিনিয়র কত রেসপেক্ট করতো, তার একটা প্রমাণ বলছি। আমার মনে আছে 73-এর খেলা শেষ হয়ে গেল, সফল সেনগুপ্ত, সুধীর কর্মকার আর সমস্যা তিনজনের প্লেনে, কালুদা ওরা একজন ছিলেন, প্লেনের টিকিট করা ছিল। ওদের কি কারণ ছিল চলে আসবে। আমি হাতে পায়ে ধরেছিলাম, মানে কালুদাকে আমাকে পাঠিয়ে দিতে, আমার না রওয়ার সঙ্গে খেলা ছিল, আমি প্লেনে না আসলে তো রওয়ার সঙ্গে খেলতে পারবো না, জেলার প্রতি এত টান ছিল। তো আমাকে কে দেবে, তা আমাকে আসলেই ট্রেনে করে ওদের সঙ্গে, তখন ম্যাড্রাস থেকে ট্রেন ধরতে হতো। এটা করে আমি, মানে আমাকে ওরা কি করলো, ওদের মধ্যে আমি তো জুনিয়র ছিলাম, আমাকে স্বপনদা বললো যে তুই আমার সঙ্গে একটু শো। প্লাস আমার স্বপনদার মনে নেই, আমাকে কাগজ দিয়ে দিল, কাগজ পেতে শুনাম, শুয়ে এসে আমাকে টাকাও ছিল না, তো কে দিয়েছে মনে পড়ছে না, ওরা নিজেরা মিলে কিছু টাকা দিয়ে আমাকে ট্রেনে নিয়ে চলল। এবং আমি এয়ারপোর্ট থেকে নেমে বাড়ি এসেছি, বাড়ি এসে কোনো রকমের মুখে খাওয়া দাওয়া করেই ব্যাঙ্গাটের শহরে খেলতে চলে এসেছিলাম। এই ধরনের যে সম্মান বোধ, জুনিয়ররাও সিনিয়রের সম্মান করতো, সিনিয়রও জুনিয়রের এইভাবে সম্মান করতো। তো স্বপনদা তো সিনিয়রদের সেইভাবেই সম্মান দিয়েছে, আমরাও সম্মান রাখার চেষ্টা করছি। এখন জেলাতে চেষ্টা করছি, জেলাতে যদি জেলার কথায় আসবো, আমি আসবো জেলার কথায়। তার আগে জিজ্ঞাসা করবো যে এই যে আপনি যখন 2 বছরের জন্য মোহনবাগানে গেলেন এবং মোহনবাগানে সাফল্যও দিয়েছেন এবং 5 গোলের একটা কালো দাগও রয়ে গেছে, এবং তারপরে আপনি আবার ইস্ট বেঙ্গলে ফিরে আসেন। তারপরে ইস্ট বেঙ্গলে ফেরেননি, তার আগে আপনি ইস্ট বেঙ্গলে ছিলেন এবং ইস্ট বেঙ্গলের অধিনায়কও ছিলেন একটা সময়। কত সালের অধিনায়ক? 1973 আমি ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা, সেই সময় যে মানে ইস্ট বেঙ্গল দল এবং ইস্ট বেঙ্গল থেকে আপনি উইংয়ে খেলতেন খুব সম্ভবত। হ্যাঁ, তো আমি মনে আছে, আমি ফরওয়ার্ড লাইনে সব পজিশনে খেলতে পারতাম, লেফট আউট, রাইট আউট, স্ট্রাইকার। এমন দিন গেছে 70-তে, 70 সালের কথা বলি, আমি যখন ইস্টবেঙ্গল ক্লাবে আসলাম, যখন আমি সিনিয়রদের পরিমল দে, কাজল মুখার্জি, পি সিনহা, শান্ত মিত্র এদের সাথে প্র্যাকটিস করি, পিটার কামরায়, তখন এদের সাথে প্র্যাকটিস করতে করতে আমি মাঝে মাঝে স্ট্রাইকিং জোনে চলে যেতাম। হাবিব ছিল, হাবিব শান্তাবা ছিল, ওরা চলে গেল এশিয়ান গেমস খেলতে। তখন ফরওয়ার্ড স্ট্রাইকার নেই, স্ট্রাইকার তখন আমাকে খেলতে হয়েছে, আমি স্ট্রাইকারও খেলছি ইস্টবেঙ্গলে। কিন্তু কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে ওই যে রঞ্জিত বলেছে না যে সিনিয়র প্লেয়ারদের সাথে, সত্যি কথা, আমি যাদের সাথে খেলেছি তখন যে সুযোগটা আমার কাছে এসেছিল, এই সুযোগ খুব কম ফুটবলের কাছে এসছে। পরিমল দে, অশোক চ্যাটার্জি, শান্ত মিত্র, কাজল মুখার্জি, পি সিনহা, পিটার থমরাজ, এরা খুব গাইড করতেন আমাদের। একটা কথা, একটা ইয়ে ছিল, 70 সালে মোহাম্মদ হোসেন বলে একজন কোচ ছিল বোম্বে, উনি যুব ক্লাবে কোচিং করতে এসেছিলেন, আমাদেরকে কোচিং করতে এসেছিলেন। কিন্তু মাঝ পথে উনি চলে যান, কারণ ইন্ডিয়ান টিম বাইরে যাবে। তো ইন্ডিয়ান টিমে তখন HM বাসা ছিলেন কোচ, আরো ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে উনি চলে গেলেন, তখন কোচ নেই। এই ফুটবলাররা, সিনিয়র ফুটবলাররা আমাকে, পিন্টুকে, সুধীরকে গাইড করত, এবং সেই লিগ চ্যাম্পিয়ন এবং ইরানের প্যাস ক্লাবকে হারিয়ে IFGL চ্যাম্পিয়ন, এবং যত টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, শুধু রোভার্স কাপটা হেরে গেছিলাম, নইলে সে বছরই আমরা 3 গোল পেতাম। একদমই। কিন্তু জিজ্ঞাসা করবো যে ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে গেলেন, কোন একটা অভিমান হয়েছিল, কি অভিমানে হয়েছিল? এটা অভিমান
অজয় সিমানির সাথে আমার একটা অভিমান হয়েছিল। উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনার বাড়িতে গেছি, ওনার মায়ের সাথে অনেক কথা বলেছি, কিন্তু উনি আমাকে দু একটা জায়গায় এমনভাবে একটু আঘাত দিয়েছিলেন, যেটা আমি মানে প্রদীপদাকে আমি বলেছিলাম, প্রদীপদা আমি থাকবো না। প্রদীপদা আমাকে বলেছিল তুই কিন্তু ভুল করছিস। আমি মানে ভুল করি আর ঠিক করি, আমি এখানেও তো ভুল করবো যদি করি। তা আমি চলে যাই, মনমোহনে চলে যাই। আর তখন সুরিত আসছে, সুরিতকে ইজমল নেবে। এবার সুভাষ ভৌমিক যখন মোহনবাগান ক্লাব সুভাষ ভৌমিককে ছেড়ে দিয়েছে, কোনো জায়গা পাচ্ছে না, তখন পৈদা আমাকে বলেছিলেন দেখ ভৌমিককে নিতে পারি, তুই যদি রাইট আউট থেকে লেফট আউট খেলিস ওকে আমি রাইট আউট খেলাবো। হ্যাঁ, ও আমার স্কুল টাইম থেকে আমরা একসাথে খেলেছি, ও আমার বন্ধু, নিয়ে আসুন। এই জায়গাগুলো আমরা দেখতাম। এখন সুভাষ ভৌমিক এসে রাইট আউটে এসে নিজেকে এস্টাবলিশ করেছিল। আমরা তখন ফুল টিম, সুভাষ ভৌমিক, আমি আর হাবিব, তিনটে ফরওয়ার্ড, আকবর, হাবিব পেছন থেকে খেলতো, আকবর স্ট্রাইকারটা খেলতো, তিনটে ফরওয়ার্ড হাফ খেলতো, গৌতম, পিন্টু আর ওপর থেকে একটু হাবিব খেলতো। তো এই সিস্টেমের মধ্যে আমরা খেলতাম। ব্যাপারটা হলো কি, আমরা যখন এই জায়গাটা প্রদীপদা তৈরি করে ফেলেছিলেন, এমন একটা টিম তৈরি করে ফেলেছেন যে এখান থেকে কাউকে বসার জায়গা নেই, কোনো বসিয়ে কাউকে রিজার্ভ আনবে। অনেক ভালো ভালো ফুটবলার কলকাতা আমার থেকে ইজমলে এসেছিল, কেউ জায়গা পায়নি। একদমই। পাশাপাশি আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি তো টানা তিনবার ইস্ট বেঙ্গলের হাইয়েস্ট স্কোরার ছিলেন। সেকেন্ড মারটা 75, 76, 77 দু গোলের জন্য হায়ার স্কোর হতে পারে। তখনকার দিনে কোনো প্লেয়ার হায়ার স্কোর হওয়ার জন্য খেলতো না, টিমকে জেতার জন্য গোল করতে হতো, সেই জন্যই খেলতো। তারপরে যে হতো। তো গোল তো করার ফরওয়ার্ডের কাজ আমি করে গেছি, আমার উপায় ছিল না, কারণ এত সামনে প্লেয়ার ছিল না যে ভয় হতো যদি একদিন গোল করতে না পারি পরের দিন কথা বসিয়ে দেবে। তবে এই চিন্তাটা যদি মানে এটা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে ফরওয়ার্ডদের বলতে চাই যে এই মেন্টালিটি নিয়ে ফরওয়ার্ড প্লেয়ার নামে, যে নামলে গোল করে বেরোবো। আচ্ছা, আপনি কত বছর খেলেছেন ইস্ট বেঙ্গলে? 4 বছর। 4 বছর। 4 বছরের মধ্যে এটাও আমার কিন্তু অভিজ্ঞতা, ক্যাপ্টেন্সি। আমি শুনে আসছি 4 বছর খেলেছেন ইস্ট বেঙ্গলে এবং 4 বছরের মধ্যে 3বারই হাইয়েস্ট স্কোরার, তাই তো? ইস্ট বেঙ্গলের 3বারই হাইয়েস্ট স্কোরার, মানে একটা ঈর্ষণীয় রেকর্ড। সেখান থেকে দাঁড়িয়ে আপনার ইস্ট বেঙ্গলের অধিনায়ক হওয়ারও কথা ছিল এবং অধিনায়ক আপনি হতে পারেননি, কি হয়েছিল? আমি ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক হয়েছি। 78 সালে শুরু হয়েছিল ক্যাপ্টেন, আমি ভাইস ক্যাপ্টেন। 78 সালের ডুরেন্ট কাপেতে সুরজিৎ শিবাজি ব্যানার্জিকে একটা লাথি মেরেছিল, রেড কার্ড খেয়ে গেছিল। তাই জন্য 78 সালের সুরজিতের জায়গায় আমাকে প্রথম 2 দিন ক্যাপ্টেন নামতে হয়েছিল, কেননা সুরজিৎ সাসপেন্ড ছিল। প্রথম 2 দিন খেলা, 2 দিনে 7 গোল আর 9 গোল করেছিল ইস্টবেঙ্গল। তার মধ্যে 5 গোল করেছিলাম আমি। তা সত্ত্বেও কি হলো, থার্ড ম্যাচ যেদিন সুরজিৎ ক্যাপ্টেন হবে সেদিকে আমাকে ড্রপ হতে হয়েছিল। অভিমান তো প্লেয়ারদের হয়, সকলটা যেমন একটা। তা আমি যে দলটা পরপর 4 বছর ধরে গোল করে যাচ্ছে, ওই ম্যাচে আমাকে অরুণদা মানে রিজার্ভ রেখেছে, সুরজিৎকে স্ট্রাইকে খেলাতে গেছিল। সেই ম্যাচটা ওয়ার্ল্ডের কাছে হেরে যায়, মাঠ ভাঙচুর হয়ে যায়। সেটা আমার হয়তো অন্যায় হয়েছিল যে আমি বলেছিলাম যে আমি রিজার্ভ জন করে আমি নামবো না। ক্যাপ্টেন্সিপের ইয়েতে ইস্টবেঙ্গল ক্লাবের কমিটি চেঞ্জ হয়ে যাবে। তখন ইস্টবেঙ্গল ক্লাব মনজিৎ সিং, হরমিন্দর সিং, গুরদেব সিং, 8টা ভালো প্লেয়ার, যেটা আমি আপত্তি জানিয়েছিলাম। সেই জন্য আমাকে এমন একটা কথা ইস্টবেঙ্গল ক্লাবের সেই সময় কোনো কর্মকর্তা বলেছিলেন, যেটাতে আমি অসন্তুষ্ট হয়ে অরুণদাকে বলে যে আমি ইস্টবেঙ্গল ছেড়ে দেবো। আমার বারণ করেছিলেন যে তুমি এই কাজ করো না। তো আমি ওই মার্কেটে রোডে গেছিলাম, অফিসে গেছি, মোহাম্মদ প্রদীপদা সঙ্গে সঙ্গে মানে আমাকে তুলে দিয়ে চলে গেছে। মানে ওদের প্লেয়ার আছে, দেওয়ালি ছিল, আমার সই করেছে। সবই কি হয় পরে আফসোস করেছি। তো এই ক্যাপ্টেন্সি আমি করেছি মানে সহ অধিনায়ক থেকে, মানে অনেক ম্যাচ ক্যাপ্টেন্সি করেছি, সুযোগ খেলতো না। আচ্ছা, দুজনের কাছেই আমার একটা প্রশ্ন, দুজনের কাছে যাবো। সেই সময় শুনেছি যে মানে এই যে দল বদলটা হতো, এই দল বদলে একটা বেশ রোমাঞ্চ ছিল এবং মানে প্রায় আটকে রাখা, তুলে রাখা এরকম হতো। আপনাদের সঙ্গে কি এরকম কিছু হয়েছে? প্রথমে আপনাকে জিজ্ঞেস। একদম আমি তো 74, 75 হলো, 75 থেকে 76 যখন
আমাকে ধীরেন্দ্র অফিসে নিয়ে যাওয়া হলো। ধীরেন্দ্র আমার মুখে দিয়ে না তাকিয়ে অন্য দিক দিয়ে তাকিয়ে তাকিয়ে বলছে, ওই যদি ঘটেই ছিল তাহলে বাড়া দিবে কেন? এই কথা আমার ভালো লাগেনি। তো উনি ধীরেন্দ্রের হয়ে কথা বলতেন। তো পারলাম না, থেকে গেলাম। ৭৭ সালে চিন্ময় আর ভাস্কর এলো, আমাদের খর্দাতে খেলতো। সে জোর করে আমাকে মানে যেতে পারলাম না, আজকে পাটনা থেকে আমার ঘুরতে এসেছিল। শ্যামদা চলে গেলে শ্যামদা বলেছে যে রঞ্জিতকে নিলে তবে আমি যেতে পারবো, কারণ হাইজা করছিল। তো যাওয়া হলো না। তো কি করবো জীবন দ্বারা আমাকে একদম আমার মনে হয় মেট্রো সিনেমাতে আমি সিনেমা দেখতে গেছি, ওইখান থেকে করতে ধরলো বাবাই, ওইখানে নিয়ে সোজা হলো পুরী। আচ্ছা, আসতে পারলাম না, তো সেই খেলতে হলো। এইসব জিনিস তো কোনোদিন হবে। আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমি ইস্টবেঙ্গল থেকে যখন মোহনবাগানে সই করলাম, হ্যাঁ। তখন মোহনবাগানের কর্মকর্তা আমাকে মধুপুরে তার বাগান বাড়ি নিয়ে চলে গেছিল। আচ্ছা মধুপুরে আচ্ছা তখন বাগান বাড়ি নিয়ে চলে গেছে, ওখান থেকে তো আর বাড়িতে আসা যায় না, সে বহু দূর। তো আমাকে ওখানে 7 দিনের জন্য রেখেছিল। তখন ওই সই করার পর একটা উইথড্র একটা টাইম থাকে, ওই টাইমটা পর্যন্ত আমাকে রেখেছিল। আচ্ছা, বাহ, এরকম একটা মানে 70-এর দশকের ফুটবলটা কিন্তু এর জন্যই আরো বেশি জমজমাট, আরো বেশি মানুষের কাছের ফুটবল ছিল। এবং যদি জিজ্ঞাসা করি, আপনিও প্রচুর গোল করেছেন, বড় ক্লাব ছোট ক্লাব এবং লাল হলুদ সবুজ মেরুন দুই জার্সিতেই আপনিও করেছেন। জীবনের সেরা গোল যদি এখনো বলতে বলি এবং সেই সময়ের ইতিহাস বা মানে স্মৃতি কি আছে? একটা ম্যাচের কথা বলছি, গোলও তো অনেক করেছি অনেক সময়। তো গোলের কথা বলতে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ডিসিএম যখন খেলছিলাম, তার আগে বছর ওরা কোরিয়াকে হারিয়েছিল সমন্বয়। তো ডিসিএমএতে একটা ম্যাচে ব্যাংকক পোর্ট অথরিটির সঙ্গে যে কোনো কারণে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে 3 গোল খেয়েছিল, 3 ডাউন হয়ে গেছে। পুরো মাঠ ইস্টবেঙ্গল ক্লাবকে মানে চিৎকার করছে, গালা দিচ্ছে। সেই ম্যাচটা প্রদীপদা ড্রেসিং রুমে এসে নানাভাবে তফাতে লাগলো, এ করতে লাগলো। আমার দুটো নখ পচে গেছিল, আমি তো হাঁটতেই পারছিলাম না, সেই অবস্থায় খেলতে হলো। সেই ম্যাচটা 3-3 হারা ম্যাচ। প্রথমে গোল করলো শ্যাম থাপা, সেকেন্ড গোল করলো সুভাষ ভৌমিক, থার্ড গোল করলাম আমি, ফোর্থ গোল করলো কাজল মুখার্জি। মানে তিনি তখন এগুলো খেলেন না। 3 গোলে হারা ম্যাচটা 4-3 গোলে জিতে সেই ফাইনাল হলো, এই ডক্টর ফাইনাল, সেই যে কোরিয়া। তো এইটা আমার জীবনে একটা ইম্পর্টেন্ট খেলা, যে এরকম খেলা অনেক অনেক হয়, জেলাতে হয়েছে যে একদমই। জেলার কথাতে আসবো। আপনার জীবনের স্মরণীয় গোল যদি বলি? গোল তো অনেক করেছি, স্মরণীয় ঠিক মনে নেই। তবে যে গোলে যে বল দিয়ে আমি গোল করিয়েছিলাম, সেই গোলটা ইতিহাস হয়ে আছে। 27 সেপ্টেম্বর ব্যাস ক্লাবের সাথে ইস্টবেঙ্গল। 1 মিনিটের আগে পরিমলদা মাঠে নেমেছে, আমি 3 জনকে কাটিয়ে গোলকিপার সামনে এসে গোলকিপারকে কাটিয়ে আমি বল ঠেলতে পারতাম গোলে, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে পরিমলদা বললে, স্বপন, আমার কানে মাঝখানে স্বপন এসছে, আমি খালি পাল্টা পারি উনি পড়লো। এটা আমার কাছে স্মরণীয়, এখনো এটা ইতিহাস হয়ে আছে। একদমই। পাশাপাশি আরেকটা বিষয় জিজ্ঞাসা করব যে কোচ হিসেবে পিকে ব্যানার্জিকে অনেকটা পেয়েছেন, এবং পিকে ব্যানার্জি সম্পর্কে যদি বলতে হয়, তার ভোকাল টনিকের কথা সবাই বলে। ভোকাল টনিকটা আপনাদের ড্রেসিং রুমে দিতেন কি? মানে ভোকাল টনিকটা কিরকম ছিল পিকে ব্যানার্জি সম্পর্কে? পিকে ব্যানার্জি নিজেও একজন অত্যন্ত বিখ্যাত প্লেয়ার ছিলেন। ছোট টিম থেকে ওইরকমভাবে ইস্টবেঙ্গল না খেলে সেইভাবে একটা লোকের এইরকম মানে ব্যক্তিত্ব প্লাস খেলার যা ধরন, প্লাস হচ্ছে ওনার যেটা গুণ। দেখুন, কোচ হিসেবে অনেকেই ভালো, সবাই ভালো, যার কাছে যা শিখেছি সেটাই অনেক মানে আমার জীবনে কাজে লেগেছে। কিন্তু প্রদীপদা খুব ভালো ম্যানেজমেন্ট করতে জানতেন। আমরা যে কোচিং করছি এত বছর ধরে করেছি, আমরা প্রদীপদা, অমলদা প্রত্যেকের কাছ থেকেই তো ভালো জিনিসগুলো আদায় করেছি। তার প্রদীপদার একটা মস্ত গুণ ছিল, উনি খুব সুন্দর করে রিড করতে পারতো। তার একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। আমার মনে আছে রোভার্সের কোনো একটা ম্যাচ, তো পরের দিন মানে সকালে ক্লাস হচ্ছে, সুরজিৎ একটু অন্য বছরের প্লেয়ার ছিল, বড় প্লেয়ার, বল প্লেয়ার, এবং সুরজিৎ সেনগুপ্ত তো কম কথা বলতো, ওটা অন্য কালচার, আমার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল দুজনে। পরের দিন টিম রোভার্সে যে হোটেলে ছিলাম আমরা, টিম মিটিংয়ে ফট করে ইয়ে বললো যে প্রদীপদা, আরে গৌতম, কাল তো সব ঘরে নক করি। প্রদীপদা রাত্রিবেলা দেখতো যে সব টাইম ঘুমিয়ে পড়েছি, তো তাস খেলতো, এ করতো।
বলো আমি সুরিবাবুর ঘরে গিয়ে দেখলাম বিশ্ববাবু বিশ্ববাবুর ঘরে গিয়ে দেখলাম কন্টিনিউ দিয়ে ঘুমিয়ে ঘুরে বলে আছে ভাটিয়া ভাটিয়া ভাটিয়া। জেসিবি ভাটিয়া বলে একটা প্লেয়ার ছিল, মারতো, ওকে সবাই ভয় পেত। হ্যাঁ, তো ওইটা যেই বলেছে সুরিত একদম মানে খেপে উঠলো, কখন আমি বলেছি ভাটিয়া, মানে এটা কিন্তু মানে যারা পরের দিনে সুরিত ভাটিয়াকে মাঠে ফেলে দিয়েছিল। এই যে একটা প্লেয়ারকে কিভাবে করতে হয় এটা একদমই। আর পাশাপাশি প্রদীপদার ভোকাল টনিকটাও ছিল আর কি, সেটা তো খুবই বিখ্যাত। ভোকাল টনিক শুনেছেন তুমি? কবিতা আমাদের কাছে ছিল একদম বন্ধুর মতো। আচ্ছা, কবিতার কাছে আমরা নানা রকম আবদার করতাম, কবিতা নানা রকম ইয়ে করতো, গল্প করতো। এবার কবিতার ভোকাল টনিকটা ছিল কেমন, যে জার্সিটা যখন আমরা পড়ে যাচ্ছি বলছে জার্সি তোমার মা, এটাকে ধর্ষিত হতে দিও না। এই যে একটা ভেতরে আমাদের, তখন আমরা যুবক, মানে উঠতি, তখন আমাদের ভেতরে যে জ্বালাটা, যে শক্তিটা, সেটা জাগরণ হতো প্রদীপদার এই কথায়। তো আমরা সেইভাবে আমরা খেলতাম। এখন অ্যাকচুয়ালি 70 দশক থেকে স্বর্ণযুগ কেন বলে, যারা খেলে এসছে তারা দেখেছে ইস্টবেঙ্গল ক্লাবে যে মানে ফুটবল ইস্টবেঙ্গল মাঠে, ইস্টবেঙ্গল নামছে কলকাতা মাঠে, সাপোর্টাররা কোনোদিন হেরে যাবে, ড্র হবে এই আশা করে কোনোদিন যেতেন না। ওনারা জিতবেন, ওনারা হাসি মুখে ফিরবেন, সেইটাই ছিল তাদের, যেটা আজকে নেই। আজকে হাসি উড়ে গেছে, আজকে কোনো কিছুই নেই। যারা ফুটবলার খেলছে কলকাতা মাঠে এখন বর্তমানে ইস্টবেঙ্গলে, তারা মানে আমার ধারণা ওগুলো সব মানে বৃদ্ধাশ্রমে যাওয়ার প্লেয়ার হয়ে গেছে, তাদের কোনো কিছু নেই। বরঞ্চ মোহনবাগান আজকে যে ইস্টবেঙ্গলকে 5 গোল দিয়েছিল 75-এ, আজকে মোহনবাগান কাছে সেই সুযোগটা এসছে। এই রিপ্লে ম্যাচে যদি মোহনবাগান সত্যি মনোদল চ্যাম্পিয়ন হয়ে গেছে, এবার মোহন টেনে করে যদি খেলে, আমার মনে হয় যে 4-5 গোলও হয়ে যেতে পারে। একদমই। ইস্টবেঙ্গলের সত্যি এই সময় সাম্প্রতিক যে ফর্ম এবং যা চলছে, কিরকম লাগে? একটা সময় এই লাল হলুদ জার্সি পরে আপনারাও খেলেছেন। খারাপ লাগে, কারণ আমরা যেখানে খেললেও আমাদের স্ট্যাম্প পড়ে গেছে ইস্টবেঙ্গল। আমরা 3টে দিনে খেলে জিতেছি, কিন্তু স্ট্যাম্প পড়ে গেছে ইস্টবেঙ্গলকে বলে ইস্টবেঙ্গল। সেখানে তো আমিও তো খেলা দেখি, দেখুন সময়ের সঙ্গে সঙ্গে অনেক চেঞ্জ হয়েছে। 15 দিনের কথা বললে তো চলবে না। এখন যে আপনি দেখবেন, একটা যদি 100 বছর স্পেল দেখেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান বা ধরুন গোয়ার কোনো ক্লাব, মহারাষ্ট্রের কোনো ক্লাব, দেখবেন খুব ভালো পারফর্ম করে, রেজাল্ট করে যাচ্ছে। যখনই একটা টিমের প্রায় 60-70 প্লেয়ার একসঙ্গে অনেকদিন ধরে একটা টিমে থাকে, সেই টিমের রেজাল্ট ভালো হয়। মোহনবাগান ক্লাবে যেটা আছে, মোহনবাগানের প্রায় 70% প্লেয়ার একসঙ্গে রয়ে গেছে, ওরা ফিল করতে পারছে। এখন তো বাইরের প্লেয়ার, এত লোকাল প্লেয়ারের মতো ফিলিংটা আসে না। আর এই 3টে টিমের পেছনে যেহেতু একটা সাপোর্টিংটা হচ্ছে জন্মসূত্রে এবং রক্ত সম্পর্কে সমর্থক, এখানে এক্সট্রা ফিল যদি না আপনি করতে পারেন না, তাকে যারা পারেন না, সেটাই জীবনের মধ্যে হয়ে গেছে। একদমই সেটাই হচ্ছে। আর পাশাপাশি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, যে খেলা খেললেন এবং 70-এর দশকে সুনামের সঙ্গে দুজনে খেলেছেন, এবং তারপর খেলা ছেড়ে দেওয়ার পর আপনারা জেলার লিগ এবং জেলার খেলাধুলাকেও একটা শক্ত হাতে দুজনে একসাথেই ধরেছেন, তাই তো? কি একটু যদি বলেন। অ্যাকচুয়ালি জেলা খেলা নিয়ে স্বপনদা আমাকে, স্বপনের সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সিনিয়র লোক, আমি সম্মান করি। অ্যাকচুয়ালি জেলাতে না 3 বছর ধরে খেলা বন্ধ ছিল, এটা খুব গায়ে লাগে। দুজনেই তো কোচিং করেছি অনেকদিন ধরে। এই দুজনে মিলে আমরা নিঃসন্দেহে আজ বলতে চাই যে একটা লোকের নাম বলতেই হয়। আজকে রাজা বিস্কুটের যিনি জেনারেল ম্যানেজার সঞ্জয় চক্রবর্তী, ওনার সঙ্গে আলাপ হয়েছিল মানে একটা রক্তদান শিবিরে। আমি যখন ওনার কাছে গেলাম, উনি দেখলাম যে আমি পিন্টুদা বলে রাখবো না, নিকনাম ধরে, তখন উনি বললেন যে আমি দেখা করে থাকতাম, মিশনে পড়তাম, এই শুরু। এবং ওনাকে আমরা বলেছিলাম যে আপনারা কেন স্পোর্টসে আসছেন। এই যে আজকে একটা স্পন্সরশিপ পেয়েছে, জেলার পূর্ণ কর্মকর্তা কোনো ভাবেনি যেটা করা যেতে পারে, সেই নিয়ে আমরা পাগলের মতো ঘুরেছি, যে যাতে এইতে মানে আই লিগ ফরম্যাটের মধ্যেই হয়েছে, এটা সাকসেস হয়েছে। উনি ব্যাক করে থাকতেন, স্বপনদাকে ছিলেন, আমরা গেছিলাম, এবং একটা স্পন্সরশিপ জেলা কোনো ভাবেনি যে স্পন্সরশিপ পাওয়া যেতে পারে। ভাবতে হবে, কোনো বড় কিছু করতে হবে, থিঙ্ক, সেই চিন্তাটা আমরা করেছি। আমরা চাইছি যদি, কারণ আমার মতে ভারতবর্ষের যত জেলা আছে, কত লক্ষ জেলা আছে আমি জানি না, সব জেলার মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ
স্পোর্টসম্যান অ্যান্ড ফুটবলার সাপ্লাই রয়েছে উত্তর সুইজারল্যান্ডে। সুতরাং এটাকে যদি ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, হয়তো 2-1 বছর খাটতে পারলে আমরা বিভিন্ন জায়গায় বলছি যে একদমই। উত্তর চব্বিশ পরগনা জেলায় এই যে কাজ করছেন, এই সেই মানে মাঠে দাপিয়ে খেলার পর এখন জেলাতে ফুটবলার তুলে আনার বা ক্রীড়া জগৎকে আরো মানে ক্রীড়া ক্ষেত্রটাকে আরো সমৃদ্ধ করার জন্য, উত্তর চব্বিশ পরগনা জেলার খেলাধুলাকে আরো সমৃদ্ধ করার জন্য যে কাজটা করছেন, কি বলবো? দেখুন, গত 4 বছর ধরে জেলা লীগ বন্ধ হয়ে গেছিল, বলতে গেলে একটা জাহাজ ডুবে গেছিল। জেলা উত্তর চব্বিশ পরগনার যে ফুটবলার সাপ্লাই কলকাতা মাঠে, এই কোনো বাংলার কোনো জায়গায় নেই। তো সেই যুব জাহাজটাকে আমরা তুলেছি, এখন প্রথম বছরে তুলেছি, এবছর থেকে বসাবো। তো প্রথম কথা হলো যে এই যে কাজটা করেছি আমি আর রঞ্জিত, আমি এখনো যখন আমি একা একা বলে থাকি, আমি খালি ভাবি এটা আমরা কি করে করলাম, কি হলো। এটা আমাদের প্রথম কথা, আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, এবং স্বপ্নের পেছনে যদি না দৌড়ানো যায় তাহলে কিন্তু সেই স্বপ্ন না। সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপায়িত করেছি আমি আর রঞ্জিত, এবং আরো আমার সাথে এক্স প্লেয়াররা আছেন, ওদের সমর্থনটা আছে। সবাই তো মাঠে আসতে পারে না, কিন্তু আমরা একটা দুঃসময় গেছে, যে দুঃসময়টাতে আমি আর রঞ্জিত ঢাল হয়ে জেলার কাছে দাঁড়িয়েছিলাম। একদমই। আর আমি চাইবো, আমরা চাইবো এইভাবেই এই দুজন কিন্তু জেলা থেকে আরো ফুটবলার, আরো ক্রীড়াবিদ তুলে আনুক, নিজেরা যেভাবে কাজ করছেন, যে স্বপ্নটা দেখছেন সেটাকে বাস্তবায়িত করুক। তবে আজকে কিন্তু 70-এর দশকের সেই সোনালী ফুটবল, সেই সোনালী অতীত, আর সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে একটুখানি গল্প করলাম ঠিক না, আজকে একটু জানলাম সেদিনের সেই ঘটনাগুলো, জানলাম সেই 5 গোলের ম্যাচ, মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বির, সেই মোহনবাগানের কাছে কালো দিন, ইস্ট বেঙ্গলের কাছে স্মরণীয় দিন, সেই 5 গোলের একেবারে ড্রেসিং রুমের হাড়ির খবরটা কিন্তু দুজনের থেকে জানলাম। আর সেই সমস্ত জেনে সত্যি কিন্তু আমরা যারা ফুটবল ভালোবাসি, যারা খেলা ভালোবাসি, তারা কিন্তু আরো বেশি সমৃদ্ধ হলাম। কারণ 70-এর দশকের ফুটবল যে সত্যি একটা সোনালী অধ্যায় বাংলা তথা ভারতীয় ফুটবলে, সেটা তো কারো কাছে অজানা না। আরো সমস্ত এই ধরনেরই বিভিন্ন ক্রীড়াবিদদের সঙ্গে কথা আমরা বলবো, এবং সেই সমস্ত কথা শোনার জন্য, এবং সেই সমস্ত জিনিস, সেই সমস্ত ইন্টারভিউ, সেই সমস্ত গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অবশ্যই চোখ রাখতে হবে প্যারালাল স্পোর্টসে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।